কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আজকে রাত্রিরে ঘুমোতে যাবার আগে শুয়ে শুয়ে আমরা যে গল্পটা শুনবো সেটা হলো যে গল্পের শেষ নেই। আর এই যে গাথা, এই যে চলমান উপন্যাস, এই গল্পর কিন্তু পরবর্তী অধ্যায়গুলো আমি, তুমি, তোমাদের চেয়ে যারা ছোট এবং তারপরেও যারা আসবে তারা কিন্তু লিখতে লিখতে যাবে, এবং আমরা কিন্তু জানতেও পারবো না যে আমরা সত্যিকারের কি লিখে গেলাম। তো এই যে যে গল্পের শেষ নেই, এটার সূত্র, এটির সূচনা কে করে গেছেন, লিখে কে করে গেছেন? দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ইনি একজন খুব বড় জ্যোতির্বিজ্ঞানী। আর এটি প্রকাশিত হয়েছে উৎস মানুষ সোসাইটি থেকে। কেমন? আর এর আমরা প্রথম খণ্ড থেকে বেশ কিছু অধ্যায় পড়ে ফেলেছি। যেমন আমরা যে গল্পের শেষ নেই, এতে কিভাবে আমরা এলাম, আমরা কিভাবে এগিয়ে চলেছি তাই তো দেখছি। তো প্রথমে জেনেছি শূন্য কী, আমাদের পৃথিবীর বয়স কত, তারপর সেই হই হই রই রই কাণ্ড, যার ফলে একটা রীতিমতো একটা ঝোল তৈরি হলো, সেই ঝোল থেকে প্রাণীর জন্ম হলো। আর সেই যে প্রাণ, সবার প্রথম এককোষী প্রাণী। এই যে ঝোলের মধ্যে থেকে যে এককোষী প্রাণী তৈরি হলো, তারা ধীরে 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 নিজের মধ্যে যত তথ্য, সব এই সিঁড়ির মতো, দেখো পাকানো এই সিঁড়ির মতো এই ডিএনএর মধ্যে লিখে রেখে দিতে থাকলো। আর এই যে সেই যে ঝোল তৈরি হয়েছিল, যাতে প্রাণ সৃষ্টির আদিম যে উপকরণগুলো ছিল সেগুলো কিভাবে তৈরি হলো, বিজ্ঞানীরা সেগুলো খুঁজে খুঁজে বার করেছেন, আমরা দেখেছি, তাই না? এরপর দেখেছি এককোষী প্রাণীরা কিভাবে আস্তে আস্তে নিজেদের সংখ্যা বাড়াতে আরম্ভ করলো। কিন্তু এই যে এত সব জানা, এগুলো তো ইতিহাস, তাই না? কিন্তু আমরা জানলাম কি করে? এই গোটা ব্রহ্মাণ্ডের বয়স মোটামুটি 14 বিলিয়ন বছর, তাই না? কিন্তু এমন তারাও এখন পাওয়া যাচ্ছে যাদের হিসাব কষে দেখা গেছে বয়স এই ব্রহ্মাণ্ডের চেয়েও বেশি। আবার এই পৃথিবীটা দেখো, 4.7, 4.7 বিলিয়ন বছর আগে এই সৌরমণ্ডল, তার থেকে যা যা তৈরি হয়েছে, কিন্তু আমরা তাহলে জানলাম কি করে? তাহলে কারণ কিছু কিছু জিনিস আছে যা ঝপ করে বদলে যায়, এই যেমন দিন রাত। কিন্তু তুমি এখন ছোট, কি তোমার দাদার এখন গোঁফ নেই, কয়েক বছর বাদে গোঁফ দেখতে পাবে, তাই না? তাহলে সেইগুলো কি করে বুঝলাম? এই যে সময় সাপেক্ষে যে পরিবর্তন, এই পরিবর্তন, যেমন ইওহিপ্পাস থেকে আজকের ঘোড়া, এইগুলোকে বুঝলাম কি করে? এগুলোকে বুঝলো এক অবাক হয়ে যাওয়া ছেলে, যে পৃথিবীর এই সমস্ত কিছু দেখে খুশিও হতো আর আশ্চর্যান্বিতও হতো। তার নাম চার্লস ডারউইন। তার এবং তার পরবর্তীকালে অজস্র গবেষকদের নিরলস গবেষণার ফলে জানা গেল কঙ্কালে কঙ্কালে কিন্তু ভাই ভাই হয়। যেমন গরিলা আর মানুষ, দেখো ভেতরের কঙ্কালটা কীরকম এক। এই রকম ধীরে 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 খুঁজতে 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 যখন আমাদের লেজ ছিল সেও জানা গেল। আবার জানা গেল যে আরও এই যে কোনো একটা সময় লেজ ছিল, কি কোনো একটা সময় ঘোড়াদের পূর্বপুরুষ ইওহিপ্পাস ছিল, না কখনো আমরাই মাছ ছিলাম, তা জেনেছি আমরা পাহাড়ের বই পড়ে, পাললিক শিলার প্রত্যেক স্তরে স্তরে গেঁথে যাওয়া জীবাশ্ম থেকে বা ফসিল থেকে। এরপর খুদেদের রাজত্ব জেনেছি, যখন সেই এককোষীরা ছিল, যারা সমস্ত কোষটা দিয়েই, তার ওই একটাই কোষ তাদের শরীর, সেই সমস্ত কোষটা দিয়েই খেত, সমস্ত সমস্ত কোষটা দিয়েই বাহ্যক্রিয়া করতো, সব কিছুই করতো, তাই না? এরপর হলো মাছ, আর মাছ খেয়ে মানুষের থেকে জানতে পারলাম, এই বই পড়তে পড়তে জানলাম যে যখন আমরা মাছ ছিলাম, তাই তো। আর তারপর একটা সময় সেই মাছরাই ডাঙায় উঠল, হয়ে গেল উভচর প্রাণী, যেমন ব্যাঙ। আর এই উভচর প্রাণীর পরবর্তীকালে এসে গেল সরীসৃপ, যেমন ডাইনোসর। আচ্ছা, সেই যুগটাকে আমরা বলি দুঃস্বপ্নের যুগ।
এই ডাইনোসরদেরও এককালে অবসান ঘটল এবং সেই হৈ হৈ রই রই কাণ্ডে হলো কি জানো, এই ডাইনোসরদের মতো এত বিশালাকায় সরীসৃপ প্রাণী যারা গোটা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছিল তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। পড়ে রইল কিছু কিছু সরীসৃপ, আজকে যাদেরকে আমরা কোনোভাবে দেখতে পাচ্ছি টিকটিকি হিসাবে বা অন্য কিছু প্রাণী হিসাবে। আবার এই সরীসৃপদেরই একটা শাখা আজকে পাখি হয়ে চলে এসেছে, তাই নয় কি? তো সে তো গেল, এই যে পাখি হলো, সব কিছু হলো, কিন্তু সরীসৃপ বলো বা পাখি বলো এরা তো ডিম পাড়ে, তাতে বড় কষ্ট। তাকে তা দাও রে, তার উপরে বসে থাকো রে, তারপরে যখন আবার ডিম ফুটে ছানা বেরোয় তাদের খাবার দাও রে। এতদিনে তো মা বাবারাই না খেতে পেয়ে খুব কষ্ট পাচ্ছে। তখন কেমন জানি কেমন করে বিবর্তনের মাঝেই এদের মধ্যে থেকেই একদল এমন তৈরি হলো যারা একেবারে সব কিছু একদম 2 in 1, 3 in 1, 4 in 1 যেমন সেই প্যাকেজ আসে সেই রকম প্যাকেজ করে চলে এলো। তার মানে যাদের মায়েদের শরীরেই সন্তানদের জন্য খাদ্য থাকে, আমরা মায়েদের স্তন পান করে বড় হয়েছি, তাই না? তাই জন্য আমাদেরকে বলা হয় স্তন্যপায়ী। আর মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছেন কীরম করে, পুরো দেখো আমাদের আর ডিম ফুটে বেরোতে হয়নি, একেবারেই আমরা জন্মেছি। আচ্ছা, যারা ডিম ফুটে যাদের জন্ম হয় তাহলে একবার ডিমটা জন্মায়, তারপরে ডিম থেকে আবার জন্মায়, তাদেরকে কিন্তু বলা হয় দ্বিজ। তো এই তো গেল, এরপর কি হলো? স্তন্যপায়ী তো হলো। তাহলে এসো আজকের আমাদের অধ্যায় শুরু করি 4 পা ছেড়ে 2 পা। তো শুরু করি। সেই সব প্রাইমেট যাদের একদল বংশধরের নাম হলো বন মানুষ, আজকের পৃথিবীতে তাদের আর খুঁজে পাওয়া যায় না। এমনকি ওই সব আধা মানুষ হোমিনিডরা যাদের একদল বংশধরের নাম হয়েছে শুধু মানুষ, আজকের দিনে তাদেরও আর দেখা নেই। কিন্তু কথা হলো, বন মানুষদের একদল বংশধর বদলাতে 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 শেষ পর্যন্ত কেমন করে মানুষ হয়ে গেল? মনে রাখতে হবে, এই সব বন মানুষদের আড্ডা ছিল গাছের ওপর। তাদের গায়ে লোম, মুখে লোম, আর তাদের ছিল 4টে করে পা। কিন্তু গাছে গাছে ঘুরে বেড়াবার সময় এই 4টে পায়ের মধ্যে খানিকটা তফাৎ দেখা দিল। কেননা গাছে থাকতে গেলে সামনের পাজোড়া কাজে লাগে অনেক বেশি। গাছের ডাল আঁকড়ে ধরা থেকে শুরু করে ফলমূল জোগাড় করা, ফলমূল মুখে পোড়া, সব কিছু ব্যাপারেই পেছনের পায়ের চেয়ে সামনের পাজোড়ার কাজ অনেক বেশি। তারপর হলো এক ভারী অবাক কাণ্ড। এমনতর অবাক কাণ্ড দুনিয়ায় খুব কমই ঘটেছে। ওই 4 পেয়ে বন মানুষদের মধ্যে একদল বন মানুষ গাছের বাসা ছেড়ে নেমে এলো সমান জমির ওপর। 4 পা ছেড়ে 2 পায়ের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ালো। কী জন্য নেমে এলো তারা মাটিতে? আরও ভালো খাবারের জন্য। এই খাবার জোগাড় করবার জন্য তারা থাবার মুঠোয় ধরা থাকতো পাথরের টুকরো, যা দিয়ে তারা মাটি খুঁড়ত আর মাটি খুঁড়ে তুলে আনতো শেকড় বাকড়। তাহলে ওই পাথরের টুকরোটিকে তো হাতিয়ার বলা হয়। আর হাতিয়ার ধরতে পারে যে থাবা, সেটা মোটেই আর বন মানুষের থাবা নয়, সেটা ওই আধা মানুষের হাত। সে অনেক বছর আগেকার কথা, নিদেন পক্ষে 1 কোটি বছর তো হবেই। কেমন ছিল তখনকার পৃথিবীর চেহারাটা? আবহাওয়াটা আবার বদলাতে শুরু করলো, কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, আর তার সঙ্গে অনেক জায়গায় পুরু হয়ে জমতে লাগলো বিশাল বিশাল বরফের চাদর। এই ঠান্ডায় আগেকার ওই বিশাল ঘন বন জঙ্গল সব মুছে সাফ হয়ে যেতে লাগলো, আর ওই জঙ্গলের অধিবাসী যত জানোয়ারের দল পালাতে লাগলো দলে দলে এমন জায়গার খোঁজে যেখানে গিয়ে বাঁচা যাবে। সেই অবস্থায় বেঁচে গেল কিন্তু একদল, ওই আধা মানুষ হোমিনিডরা। কি করে? আশ্চর্য ক্ষমতা ছিল ওদের, সব রকম খারাপ অবস্থার সঙ্গে কোনো মতে মানিয়ে চলবার আর তাই টিকে যাবার।
মাটির ওপর দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে হেঁটে চলে বেড়ানো তো শুরু হয়েই গেছে, সেই সঙ্গে এসে গেছে ওই কনকনে ঠান্ডায় প্রাণ বাঁচাবার তাগিদে নতুন নতুন হাতিয়ার, আর সেই হাতিয়ার ধরতে ওস্তাদ হাত। ওই আধা মানুষ থেকে আমরা যে মানুষ হয়েছি তা আসলে আমাদের এই হাতের গুণেই। আর কোনো জানোয়ারের এরকম হাত নেই যেরকম আছে আমাদের। শিম্পাঞ্জির থাবা বা গরিলার থাবা কিন্তু হাত নয়, তাই দিয়ে বড়জোর একটা কিছুকে আঁকড়ে ধরা যায়, কিন্তু তাই দিয়ে হাতিয়ার বানানো যায় না। এরকম একরকম মানুষই হাত দিয়ে হাতিয়ার বানাতে পারে, আর কেউ তা পারে না। হাতের গুণেই হাতিয়ার, আবার হাতিয়ারের গুণেই হাত, আর এই হাত আর হাতিয়ারের গুণেই মানুষ হয়েছে মানুষ, পশু নয় আর। হাতিয়ার কাকে বলে? যা হাতে নিয়ে আমরা পৃথিবীর সঙ্গে লড়াই করি তাকে বলে হাতিয়ার। যেমন আমাদের কাস্তে, কুড়ুল, তীর, ধনুক, কোদাল, হাতুড়ি সব কিছুই। কিন্তু পৃথিবীর সঙ্গে লড়াই করা মানে আসলে ওইখানেই তো বাকি সব জানোয়ারের সঙ্গে মানুষের মস্ত তফাৎ। বাকি সবাই বেঁচে থাকে পৃথিবীর মুখ চেয়ে, পৃথিবীর দয়ার ওপর নির্ভর করে। যদি খাবার জোটে তাহলেই তাদের পেট ভরবে, নইলে নয়। যদি মাথা গোঁজবার জায়গা জোটে তাহলেই মাথা গুঁজতে পারবে, নইলে নয়। মানুষ কিন্তু এরকম অসহায়ের মতো, এরকম নিরুপায়ের মতো বেঁচে থাকতে রাজি নয়। মানুষ শিখেছে পৃথিবীর কাছ থেকে নিজের দরকার মতো জিনিস জোর করে আদায় করে নিতে। তাই মাটির বুক চিরে ফসল আদায় করা, মাটি পুড়িয়ে আর পাথর কেটে বাড়ি গাঁথতে শেখা, আকাশকে জয় করবার জন্য মানুষ উড়োজাহাজ বানিয়েছে, পাতালকে জয় করবার জন্য পরেছে ডুবুরির পোশাক। আর মানুষ যে পৃথিবীকে এমন করে জয় করতে শিখেছে তার আসল কারণ হলো মানুষের ওই হাতিয়ার। কি বুদ্ধি! তুমি হয়তো তর্ক তুলে বলবে মানুষের এত যে কীর্তি তার আসল কারণ হলো মানুষের ওই বুদ্ধি। আর কোনো জানোয়ারের তো মানুষের মতো বুদ্ধি নেই? নিশ্চয়ই নেই। কিন্তু কেন? শেষ পর্যন্ত কিন্তু তার কারণ মানুষের ওই হাত, ওই হাতিয়ার। কেননা বুদ্ধি বলে ব্যবহারটা নির্ভর করে মাথার খুলির মধ্যে মগজ বলে যে জিনিস আছে সেই জিনিসটার উপর। মানুষের মগজটা অনেক বড়, মানুষের মগজের গড়নটা অনেক ভালো, আর সেই জন্যই তো এত বুদ্ধি। কিন্তু মগজটা এত ভালো হলো কি করে? শিম্পাঞ্জির মগজ আর ওরাং ওটাংয়ের মগজ তো এত ভালো হয়নি। তার কারণ ওই হাত, মানুষের হাত। আসলে শরীরের নিয়মই এই যে তার মধ্যে কোনো একটা অঙ্গ বাকি অঙ্গগুলোকে বাদ দিয়ে শুধু নিজে নিজে আলাদাভাবে বদলাতে পারে না। একটা অঙ্গ বদল হবার সঙ্গে সঙ্গে অন্য অঙ্গগুলোও বদলাতে থাকে। তাই বন মানুষদের সেই ফালতু পা দুটোর জায়গায় যতই মানুষের হাত দেখা যেতে লাগলো ততই অন্য রকম হয়ে যেতে লাগলো বাকি সব অঙ্গগুলোর সঙ্গে মাথার খুলির মধ্যে মগজ বলে জিনিসটাও। আর তাই শেষ পর্যন্ত মানুষের চেহারা মানুষের মতো হলো, মানুষের মাথায় এত বুদ্ধি দেখা দিল। তো ছোট্ট বন্ধুরা, এইটি ছিল আমাদের প্রথম খণ্ডের শেষ অধ্যায়। কিন্তু শেষেরও একটুখানি বাকি থাকে, সেটা হলো সেই অধ্যায়টা হলো পরে বলবো। পরে কি বলবো দেখি একটু, আমিও জানি না। ঘুম পাচ্ছে। এতক্ষণ পরে আমি রুনুকে জিজ্ঞাসা করলাম। রুনু বলল বেশ মজার লাগছে। ছিল খুদে খুদে জীব, হয়ে গেল মাছ। ছিল মাছ, হয়ে গেল উভচর। ছিল উভচর, হয়ে গেল সরীসৃপ। ছিল সরীসৃপ, হয়ে গেল স্তন্যপায়ী। আবার ছিল বন মানুষ, হয়ে গেল মানুষ। এর চেয়ে মজা কি আর কিছু হতে পারে? এর চেয়ে ঢের মজার ব্যাপার আছে। আমার গল্প এই তো সবে শুরু হয়েছে। বেশ তো, তাহলে সেই বেশি বেশি মজার মজার গল্পগুলো বলো। কিন্তু আমার মনে হচ্ছে তোমার ঘুম পাচ্ছে। আমার বেশ মজার লাগছে। তাহলে বোধহয় আমারই ঘুম পাচ্ছে।
তাহলে তাহলে এখন আমি একটু গড়িয়ে নিই, পরে আবার গল্পটা চালাবো। বেশ, তা নাও, কিন্তু পরে ঠিক বলবে তো? নিশ্চয়ই বলবো, আমি বললাম। তো দেখো, আমাদের লেখক যিনি, তিনি বলছেন এর পরের অংশ, দ্বিতীয় খণ্ডটি, এই গল্প শুরু করবেন উনি এরপর। তো সেই পরবর্তী অংশ নিয়ে আমরা আবার ফিরে আসবো আগামী সপ্তাহে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, মা বাবার কথা শুনো, শিক্ষক শিক্ষিকার কথা শুনো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর বিজ্ঞানে থেকো। কেমন? বিজ্ঞানটা গল্প পড়ার মতো করে পড়ো, দেখবে খুব ভালো লাগবে। সব সময় কি আর সব কিছু মুখস্থ করে পড়ার জন্য হয় নাকি? ভালো লাগার জন্যও হয়। একবার একটু ভালো লাগার জন্য পড়ো। কেমন? তাহলে আজ আসি, আবার আগামী সপ্তাহে নিয়ে চলে আসবে এর পরবর্তী অংশ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভমস্তু।